সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর চতুর্থ ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমাদের আলোচনার বিষয়গুলো হলো ওয়েবসাইটের স্ট্রাকচার বা লেআউট এবং ওয়েবসাইট পাবলিশিং। তো গত ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে লিখবে এবং ক্লাসটার জন্য একটা লাইক দিবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত টপিকস। প্রথমে আলোচনা করব ওয়েবসাইট স্ট্রাকচার বা লেআউট বা কাঠামো বা ডিজাইন। তো আসলে আমরা জানি একটা ওয়েবসাইট যখন ডিজাইন করা হয় সেই ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, পেজগুলোতে কন্টেন্ট থাকে, যেমন বিভিন্ন ডকুমেন্ট থাকে। এখন আমরা এই ডকুমেন্টগুলো কিভাবে ওয়েব পেজে উপস্থাপন করব, সেই উপস্থাপনের যে সেই বিন্যাসটা, অর্থাৎ একটা ওয়েবসাইটের পেজগুলো কিভাবে পরস্পর সংযুক্ত হবে এবং পেজগুলোতে তথ্য কিভাবে আমরা উপস্থাপন করব, এই টোটাল বিন্যাসটা বা অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ওয়েবসাইট লেআউট বা স্ট্রাকচার বা কাঠামো। তো আমরা একটু স্ক্রিনে দেখি, সেই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানতে পারবো। একটি ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকে, প্রতিটি পেজে বিভিন্ন উপাদান বা কন্টেন্ট থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকবে, ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে কোন পেজ আসবে, সেখান থেকে অন্যান্য পেজে কিভাবে যাওয়া যাবে, এই সকল বিষয়সমূহ ওয়েবসাইটের কাঠামোতে ঠিক করা থাকে। তাহলে আমরা এক কথায় বলতে পারি ওয়েবসাইট কাঠামো কি? ওয়েবসাইটের সকল কন্টেন্ট বা তথ্য সাজানোর বিন্যাস বা লেআউটই হলো ওয়েবসাইটের কাঠামো। এখন একটি ওয়েবসাইট স্ট্রাকচারের ক্ষেত্রে সাধারণত ওয়েব পেজগুলো তিনটি স্তরে বিভক্ত থাকে, অর্থাৎ ওয়েবসাইটগুলো যে পেজ, সেই পেজগুলো তিনটি স্তরে বিন্যস্ত থাকে। একটা হচ্ছে হোম পেজ বা ইন্ডেক্স পেজ, একটা হচ্ছে মেইন সেকশন পেজ, একটা হচ্ছে সাব সেকশন পেজ। আমরা স্ক্রিনের দিকে স্ক্রিনের দিকে তাকালে একটা চিত্র দেখতে পাবো। চিত্রের মধ্যে আমি তিনটা সেকশনকে তুলে ধরেছি, তোমরা একটু খেয়াল করো। তো একটা ওয়েবসাইট যখন আমরা প্রথম ওপেন করি, প্রথম যে পেজটা আমাদের সামনে প্রদর্শন হয় সেই পেজটাকে আমরা জানি হোম পেজ। হোম পেজের পরেই হোম পেজের অধীনে কিছু পেজ থাকে যেগুলোকে আমরা মেইন সেকশন বলি। তো মূলত হোম পেজে তেমন ইনফরমেশন থাকে না, জাস্ট আমরা সূচিপত্র, যেভাবে বইয়ের পেজ উল্টালে প্রথমে যে সূচিপত্র দেখতে পাই সেটাই মূলত হোম পেজ হিসেবে এখানে বোঝানো হচ্ছে। এবং এই সূচিপত্র দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কয়টা পেজ থাকতে পারে বা কি কি তথ্য থাকতে পারে। তো সাধারণত হোম পেজের অধীনে কিছু পেজ থাকে, সেগুলোকে আমরা বলি মেইন সেকশন পেজ। এগুলোতে সামারি আকার কিছু তথ্য থাকে এবং প্রতিটা পেজের অধীনে আবার অনেকগুলো পেজ থাকতে পারে, যেগুলোকে আমরা সাবসেকশন পেজ বলি। সেখানে অনেক ডিটেলস ইনফরমেশন গুলো থাকে। তো আমি পরবর্তী স্লাইডে তোমাদেরকে এই বিষয়ে বিস্তারিত দেখাচ্ছি। তোমরা যদি ডিটেলস এগুলো বুঝতে চাও বা লিখতে চাও, তাহলে এই ভিডিওটা পজ করে তোমরা দেখে নিবে। তো আমি এখানে তোমাদের জন্য তিনটি সেকশন বিস্তারিত আলোচনা করেছি, তোমরা এখান থেকে পড়ে নিবে। হোম পেজ, একটি সাইট ওপেন করলে ব্রাউজার প্রথমে যে পেজটি প্রদর্শন করে তাকে আমরা হোম পেজ বলি, এটাকে ইন্ডেক্স পেজ বলে। মেইন সেকশন পেজে হোম পেজের অধীনে কতগুলো ওয়েব পেজ নিয়ে মেইন সেকশন গঠিত হয়, যেখানে হোম পেজ অপেক্ষা বিস্তারিত তথ্য দেওয়া থাকে। এবং সাবসেকশন পেজ, মেইন সেকশনের অধীনে আবার এক বা একাধিক পেজ যুক্ত হয়ে সাবসেকশন গঠিত হয়, যেখানে আরো অধিক তথ্য প্রদান করা হয় এবং হোম পেজের সাথে সাবসেকশনের সরাসরি একটা লিঙ্ক থাকে। আমি এখানে চিত্রের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তোমরা এখানে দেখো, এই যে একটা ওয়েবসাইট লেআউট, বেসিক ওয়েবসাইট লেআউট দেখানো হয়েছে। এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের অধীনে কতগুলো পেজ এখানে দেখানো হয়েছে, যেগুলোকে আমরা বলি মেইন সেকশন। তারপরে হচ্ছে এর অধীনে আবার প্রতিটা পেজের অধীনে অনেকগুলো পেজ, যেখানে বিস্তারিত কন্টেন্ট বা তথ্য থাকে, এগুলাকে আমরা বলবো সাবসেকশন পেজ। আমি এখন একটা ওয়েবসাইটে নিয়ে তোমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে আনার চেষ্টা করি। যেমন এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের প্রথম যে পেজটা আমরা এখন দেখলাম সেটা হচ্ছে হোম পেজ। এবং হোম পেজে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হোম পেজ। অ্যাবাউট, একাডেমিক, রেজাল্ট, এডমিশন, ডাউনলোড, গ্যালারি, ক্যারিয়ার, কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে কি মেইন সেকশন। এই মেইন সেকশনের অধীনে আমরা অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা সাবসেকশন বলতে পারবো। এই যে একাডেমিক, এর অধীনে আমরা স্টুডেন্ট, টিচার, প্রসপেক্টাস, ক্লাস রুটিন, সিলেবাস, এগুলো আমরা মেইন সেকশন। এই মেইন সেকশন আমি যদি টিচার ওপেন করি, টিচার সেকশনে যাই, তাহলে সেখানে আমরা
টিচার যে পেজটা সেই পেজটা দেখতে পাবো এবং সেখানে প্রতিটা টিচারের আবার আমরা ডিটেলস ইনফরমেশন গুলো দেখতে পাবো। যেমন আমি যদি এটাতে বিস্তারিত এখন তথ্য দেওয়া হয় না, এখানে যখন ক্লিক করব তখন আবার আমার সম্পর্কে ডিটেলস আরেকটা পেজে ওপেন হবে। তাহলে আমরা বিষয়টা বুঝলাম। এভাবে বিভিন্ন ওয়েবসাইট গুলো বিভিন্ন সেকশনে বিভক্ত থাকে। এটা একটা ওয়েবসাইট পত্রিকা, এখানে এটা হোম পেজ। এই হোম পেজে আমরা আবার অনেকগুলো মেনু দেখতে পারলাম, মেনু দেখতেছি। তো এই মেনুর অধীনে প্রতিটা মেনুর অধীনে আবার অনেকগুলো সাব মেনু রয়েছে, অর্থাৎ এগুলো সাব সেকশন। মেইন সেকশনের অধীনে আবার অনেকগুলো পেজ দেখা যাচ্ছে, যেগুলোকে আমরা কি বলি সাব সেকশন। তো আমি আবার নির্ধারিত আলোচনায় চলে আসি। এবার আমরা একটা ওয়েবসাইট যে কাঠামো বা স্ট্রাকচার সেটা ডিজাইন করার ক্ষেত্রে সাধারণত বৈশিষ্ট্য অনুসারে কাঠামোকে আমরা 4 ভাগে বিভক্ত করি। সাধারণত প্রথম হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার, 2 হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, 3 হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, আর 4 হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। তো আমি প্রথমে লিনিয়ার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। লিনিয়ার শব্দটার অর্থ হচ্ছে কি রৈখিক, অর্থাৎ যে ওয়েবসাইটের কাঠামোতে পেজগুলো পরপর ধারাবাহিকভাবে সাজানো থাকে, ক্রমিক বা সিরিয়ালে। অর্থাৎ কোনো ওয়েবসাইটের পেজগুলো যদি এভাবে সাজানো থাকে যে আমাকে পেজগুলো ভিজিট করতে হলে পরপর ভিজিট করতে হবে, অর্থাৎ একটা পেজের পর একটা পেজে পরপর ভিজিট করতে হবে, আমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি ভিজিট করতে পারবো না। সাধারণত ছোটখাটো ওয়েবসাইট বা কম পেজ যুক্ত ওয়েবসাইট বা যেখানে ডকুমেন্ট কম থাকে, সাধারণত এই ধরনের ওয়েবসাইট গুলো লিনিয়ার ওয়েবসাইট হয়ে থাকে। আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো, ওয়েবসাইট গুলো দেখানোর জন্য চেষ্টা করব। এখানে আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই যে এখানে এটা প্রথম পেজ। এখানে আমরা পেজগুলোতে নেক্সট ক্লিক করে দ্বিতীয় পেজে যেতে পারবো, নেক্সট ক্লিক করে তৃতীয়, এভাবে চতুর্থ। আবার আমরা চাইলে যে চতুর্থ পেজ থেকে প্রথম পেজে আসতে পারবো না, আবার আমাদেরকে প্রিভিয়াস বা ব্যাক বাটন লিঙ্ক থাকে, বা প্রিভিয়াস বাটনে ক্লিক করে আমাদেরকে পূর্ববর্তী পেজগুলোতে আসতে হবে, এভাবে প্রথম পেজে আসতে হবে। তো এই ধরনের কাঠামোর ক্ষেত্রে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে সবচেয়ে সরলতম কাঠামো, কম সংখ্যক পেজ যুক্ত থাকে, পেজগুলো পরপর বা ক্রমানুসারে সংযুক্ত থাকে, ফলে যে কোনো পেজে সরাসরি ভিজিট করা যায় না। পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। বিশেষ করে ট্রেনিং সাইট, অনলাইন পরীক্ষা, অনলাইন আবেদন ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের কাঠামো দেখা যায়। তো আমি এটার একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের। যেমন তোমরা ইতিপূর্বে বন্দর মহিলা কলেজে যারা স্টুডেন্ট আছে, তোমরা ইতিপূর্বে অনলাইনে গুগলের মাধ্যমে আইসিটি পরীক্ষা দিয়েছ। যেমন এই যে সেই পরীক্ষার সেই পেজ। যেমন আমি এখানে এই নেক্সট, এটা প্রথমে যে পেজটা আছে হোম পেজ, আমি এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আমাকে নাম, যেমন আমি এখানে নাম দিলাম, রোল টাইপ করলাম, বিজ্ঞান সিলেক্ট করলাম। এরপর আমাকে পরবর্তী পেজ যেতে হলে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর আমার এখানে যেগুলো বহু নির্বাচনী এমসিকিউ কোয়েশ্চেন, সেই এমসিকিউ কোয়েশ্চেন গুলো আমি সিলেক্ট করে উত্তর দেওয়ার পর এরপর আমি পরবর্তী সেকশনে নেক্সটে ক্লিক করব। অর্থাৎ আমি চাইলে যে কোনো পেজে সরাসরি এই পেজে আসতে পারতাম না, কারণ শুরুতে আমাকে প্রথম পেজে আসতে হলো, তারপর আমাকে নাম, রোল, বিভাগ সিলেক্ট করতে হলো, তারপর আমাকে কোয়েশ্চেনে আসতে হলো, তারপর আমি এরপর এটা সম্পূর্ণ করার পর তারপর আমি এক কথায় প্রশ্নের উত্তরগুলো সাবমিট করব। তারপর সর্বশেষ আমাকে সাবমিট করার জন্য যে লাস্ট পেজটা আমার সামনে আসবে। অর্থাৎ আমি এভাবে পরপর ধারাবাহিকভাবে আসতে পারবো, কিন্তু যে কোনো পেজ থেকে আমি সরাসরি যে কোনো পেজে আসতে পারবো না। তাহলে আমরা বুঝলাম যে লিনিয়ার কাঠামো সম্পর্কে। এর পরবর্তী কাঠামো হলো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ট্রি বা হায়ারার্কিক্যাল শব্দটা হচ্ছে বংশানুক্রমিক, আর ট্রি হচ্ছে শাখা প্রশাখা বা গাছের শাখা প্রশাখা আকৃতি। যে ধরনের যে ওয়েবসাইট কাঠামোগুলো অনেকটাই এরকম গাছের শাখা প্রশাখা আকৃতি, সেগুলো ট্রি স্ট্রাকচার কাঠামো। সাধারণত তথ্য উপস্থাপনের সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি হচ্ছে কি ট্রি স্ট্রাকচার। সাধারণত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট পেজ অনেক বেশি থাকে, কন্টেন্ট অনেক বেশি থাকে, তারা সাধারণত এই ধরনের কাঠামো ব্যবহার করে থাকে। তো আমরা এই ধরনের কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা স্লাইড থেকে দেখে নিই। তথ্য উপস্থাপনের সবচেয়ে সহজ, উত্তম ও জনপ্রিয় কাঠামো। এই কাঠামোতে ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেলে বিন্যস্ত থাকে। আমরা এখানে পাশের চিত্রে যদি দেখি, এটা প্রথমে হোম পেজ, হোম পেজ থেকে এসে
আবার কিছু মেনু বা মেনু পেজ থাকবে, যেমন অ্যাবাউট আস, গ্যালারি, লিঙ্ক, কন্টাক্ট আস। আবার গ্যালারির অধীনে যেমন এটা একটা কালচারাল একাডেমি প্রতিষ্ঠানের ওয়েবসাইট স্ট্রাকচার দেখানো হয়েছে, যেমন গ্যালারির অধীনে ফটোগ্রাফি, স্কেচ, পেইন্টিং 3 ধরনের আমরা ছবি দেখতে পাই ইত্যাদি। তাহলে এই যে এটা একটা লেভেল, দেন এটা একটা লেভেল, প্রথমে এটা একটা লেভেল, দেন এটা একটা লেভেল, দেন এটা একটা লেভেল, এভাবে কয়েকটা লেভেলে আরো যদি পেজ থাকে তাহলে আরো অনেকগুলো লেভেল বিন্যস্ত থাকবে। এভাবে অনেকগুলো লেভেলে বিন্যস্ত থাকে, ভিজিটররা সহজে তথ্য খুঁজে পায়। এই কাঠামোতে পেজগুলো মেনু, সাব মেনু এবং অন্যান্য পেজের লিঙ্ক থাকে, কিন্তু এক শাখা থেকে অন্য শাখায় যেতে বারবার হোম পেজে যেতে হয়। যেমন আমি যদি হোম পেজ থেকে এই গ্যালারি পেজে আসি, গ্যালারি পেজ থেকে যদি ফটোগ্রাফি পেজে আসি, এখন আমি যদি এই মুহূর্তে ফটোগ্রাফি পেজ থেকে যদি কন্টাক্ট পেজে চলে আসি, তাহলে আমাকে আগে এই 3টা পেজের হোম পেজ গ্যালারিতে আসতে হবে, তারপর গ্যালারি থেকে এই কন্টাক্ট পেজে আসা যাবে। অর্থাৎ আমি ফটোগ্রাফি থেকে সরাসরি কন্টাক্ট পেজে আসতে পারবো না। অর্থাৎ এক্ষেত্রে বোঝানো হচ্ছে যে আমি যদি এক পেজ থেকে অন্য পেজে যেতে চাই, তাহলে বারবার আমাকে তাদের পেজ, ওই পেজগুলোর হোম পেজে আসতে হবে। তারপর বেশিরভাগ অনলাইন সিস্টেম, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ইত্যাদি এই ধরনের কাঠামো হয়ে থাকে। এই কাঠামোতে হোম পেজে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র বা সাইট ম্যাপ আকারে থাকে। বর্তমানে ওয়েবসাইটগুলোর সব ধরনের স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়, যেমন এটা আমাদের ট্রি স্ট্রাকচার কাঠামো হিসাবে দেখানো যেতে পারে। যেমন এই পেজটাতে আসলাম, এটা হোম পেজ, হোম পেজের অধীনে মেনু, মেনুগুলো থেকে আবার অনেকগুলো সাব মেনু আছে, প্রতিটা সাব মেনুর অধীনে আবার অনেকগুলো পেজের লিঙ্ক আছে। আবার এই ওয়েবসাইটে আসার পর আমি সহজেই বুঝতে পারতেছি যে কোন পেজে আমার কি ইনফরমেশন গুলো থাকতে পারে। যেমন এখানে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা এখানে দেখতে পাই, একাডেমিক সম্পর্কিত তথ্যগুলো আমরা এখান থেকে পাবো, রেজাল্ট তথ্যগুলো আমরা এখান থেকে পাবো, অ্যাডমিশন তথ্যগুলো এখান থেকে পাবো ইত্যাদি। অর্থাৎ আমি এই ওয়েবসাইটে আসার পর কোন ধরনের তথ্যগুলো কোন মেনুতে থাকতে পারে সেটা আমি সহজে বুঝতে পারতেছি, অর্থাৎ একজন ভিজিটর সহজে বুঝতে পারে। এছাড়া পুরো ওয়েবসাইটের একটা সাইট ম্যাপ আকারে, এই যে এখানে আমরা পুরো ওয়েবসাইটের পূর্ণাঙ্গ চিত্র এখানে একটা সামারি আকারে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি সহজেই ওই ওয়েবসাইটের সম্পর্কে একটা সামগ্রিক একটা ধারণা বা লিঙ্ক এখানে পেয়ে যাচ্ছি, যেটা আমি স্লাইডে বলছিলাম। তাহলে আমরা ট্রি স্ট্রাকচার কাঠামো বুঝলাম। এরপরে হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। তো যে ধরনের কাঠামোতে, এ ধরনের কাঠামোতে মূলত প্রতিটা পেজের সাথে প্রতিটা পেজের কি থাকবে, একটা সংযোগ থাকবে। অর্থাৎ যে কোনো পেজ থেকে আমরা যে কোনো পেজে সরাসরি চলে যেতে পারবো, আমাদের হোম পেজে আসার প্রয়োজন নাই। খুবই এ ধরনের স্ট্রাকচার গুলোর ব্যবহারকারীর জন্য খুবই আকর্ষণীয় এবং সহজ, ব্যবহারকারী বা ভিজিটররা সহজে তথ্য খুঁজে পেতে পারে। তো এই তথ্যগুলো আমরা একটু স্ক্রিন থেকে দেখে নিই। এ ধরনের কাঠামোতে সবগুলো পেজের সাথে সবগুলো পেজের লিঙ্ক বা সংযোগ থাকে, যে কোনো পেজ হতে অন্য যে কোনো পেজে সরাসরি যাওয়া যায় এবং আসাও যায়। সবগুলো পেজের লিঙ্ক একটি ফ্রেমের মধ্যে মেনু আকারে রাখা হয় এবং ফ্রেমটি সাধারণত স্থির থাকে। অর্থাৎ আমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়ার জন্য প্রতিটা পেজের লিঙ্ক একটা ফ্রেমের মধ্যে থাকে এবং ওই ফ্রেমটা যে কোনো পেজে স্থির থাকে এবং ওই ফ্রেমের মধ্যে কোনো পেজ যখন আমি ক্লিক করব তখন সেটা অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে ওপেন হয়। তো সেটা আমরা একটু দেখে আসি। আমি এখানে চিত্রের মধ্যেও দেখিয়েছি যে এখানে সবগুলো পেজের সাথে সবগুলো পেজের একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি প্র্যাকটিক্যালি তোমাদেরকে ওয়েবসাইটটা দেখানোর চেষ্টা করি, সেটা আমি একটা পত্রিকার ওয়েবসাইট এক্সাম্পল দিতে পারি। যেমন এই পত্রিকাতে আমি এখন হোম পেজে আসছি। হোম পেজে আসার পর এই যে এখানে একটা মেনু, এই যে মেনুগুলো আমি স্ক্রল করার পরেও এই মেনুগুলো এখানে ফ্রেম আকারে দেখানো হয়নি, জাস্ট একটা উপরে লাইন আকারে দেখানো হয়েছে যে এই মেনুগুলো স্থির থাকতেছে। আমি এখন চলে যাচ্ছি এখানে জাতীয় বা আন্তর্জাতিক এশিয়া তে ক্লিক করলাম। এখন আমি এই যে এশিয়া পেজটাতে ওপেন করলাম। আমি এখান থেকে একটা নিউজ ওপেন করি, পরমাণু অস্ত্র দ্বিগুণ করতে কাজ করছে চীন, পেন্টাগনের উদ্ধৃতি। এখন আমি এই পেজটা ওপেন করলাম, এই নিউজটা ওপেন করলাম। অর্থাৎ আমি একটা মেনু থেকে সাব মেনুতে এসে একটা পেজে চলে আসলাম। এখন আমি যে এই পেজে থাকি না কেন যে কোনো পেজে চলে যেতে পারবো। অর্থাৎ উপরে এই যে লিঙ্কগুলো দেখা যাচ্ছে। আমি এই নিউজ পড়ার পাশাপাশি আমি এখন যে কোনো পেজে চলে যেতে পারবো, কারণ উপরে লিঙ্কগুলো, প্রতিটা পেজের লিঙ্কগুলো এখানে উপরে আছে। অর্থাৎ এই লিঙ্কটা ফিক্সড এবং এটা প্রতিটা পেজে কি এটা ফ্রেম হিসাবে দেখানো হয়নি, লাইন আকারে দেখানো হয়েছে এবং এটা প্রতিটা পেজে কি স্থির থাকবে। যেমন আমি লাইফস্টাইলে চলে গেলাম, সেখানে বা স্বাস্থ্যতে ক্লিক করলাম, তাহলে আমি যে স্বাস্থ্য সংক্রান্ত যে তথ্য বা ইনফরমেশন সেগুলো সেই পেজে চলে আসলাম।
কিন্তু আমি সেখানে এসে, যেমন আমি এখানে একটা নিউজ ওপেন করতেছি, এই যে নিউজটা ওপেন করলাম, এখন আমি এই নিউজটা পড়ার পাশাপাশি এই যে লাইফস্টাইল থেকে আমি চাইলে শিল্প সাহিত্য পেজে চলে যেতে পারবো, কারণ আমি যেখানে অবস্থান করি না কেন এই লিঙ্কটা প্রতিটা পেজে দেখা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে ওয়েব লিঙ্ক কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পেলাম। এর পরবর্তী কাঠামো হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্স স্ট্রাকচার বা মিশ্র কাঠামো। তো একাধিক স্ট্রাকচার ব্যবহার করে যে ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয়, সেই ওয়েবসাইটের কাঠামোগুলো সাধারণত হাইব্রিড বা কম্বিনেশন বা মিশ্র কাঠামো হয়ে থাকে। একাধিক কাঠামো সমন্বয়ে তৈরি বিধায় ওয়েবসাইট আকর্ষণীয় এবং ভিজিটরদের ভিজিট করাও সহজ হয়। মূলত আমরা যদি একটা ওয়েবসাইটের কাঠামোতে যদি বিভিন্ন রকম কাঠামো দেখতে পাই, তাহলে আমরা যে কোনোভাবে আমাদের ব্যবহার করা খুবই ইজি হয় এবং ভিজিটরদের পক্ষেও খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে ভিজিটররা, এবং যে কোনো তথ্য খুব সহজে পেতে পারে এবং যেভাবে তারা তথ্যগুলো অ্যাক্সেস করার প্রয়োজন সেভাবে তারা অ্যাক্সেস করতে পারে। তবে এই ধরনের কাঠামোতে লিঙ্ক বেশি থাকায় জটিল প্রকৃতির। তো কেন তাহলে হাইব্রিড কাঠামো আমরা ব্যবহার করব? এটার কারণ হচ্ছে, আমরা যদি শুধু ট্রি কাঠামো ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করি তাহলে এটা অতটা আকর্ষণীয় হয় না। আবার শুধুমাত্র নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করে যদি করি তাহলে আমাদের হার্ড ডিস্কের জায়গা বেশি প্রয়োজন হয়। তাই একাধিক কৌশল বা অর্থাৎ হাইব্রিড কাঠামো যদি আমরা ব্যবহার করি তাহলে ওয়েবসাইট ডিজাইন করে, হাইব্রিড কাঠামো ব্যবহার করে যদি ওয়েবসাইট ডিজাইন করি তাহলে সেটি অনেক আকর্ষণীয় হয়, ব্যবহারকারী আর স্বাচ্ছন্দ্য বোধ করে ইত্যাদি। তাহলে বর্তমানে অধিকাংশ ওয়েবসাইট কাঠামোই হলো হাইব্রিড কাঠামো। সেখানে আমরা লিনিয়ার ফেসিলিটিও পাই বা সুযোগটা দেখি, অথবা সেখানে ট্রি কাঠামো দেখি, অথবা আমরা সেখানে ওয়েব লিঙ্ক কাঠামো দেখি। মূলত কমপক্ষে 2 বা ততোধিক, অর্থাৎ মূলত 2টি কাঠামো ব্যবহার করে যে ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করা হয়, কাঠামো ডিজাইন করা হয়, সেগুলি হচ্ছে মূলত হাইব্রিড কাঠামো। তাহলে পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কেন হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করা হয়। আমরা তাহলে এই দুটো যুক্তি ব্যবহার লিখবো, সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা পরিপূর্ণ আনসার পাবো। পরবর্তী টপিকস, আজকের শেষ টপিকস, ওয়েবসাইট পাবলিশিং। তো পাবলিশিং কি, এই বিষয় নিয়ে আমি একটু ধারণা দিচ্ছি। প্রথমে যে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করলাম, তৈরি করলাম, সবকিছু ওয়েবসাইটের সকল তথ্য ইনফরমেশন গুলো দিলাম। এখন সেটি যদি আমরা প্রকাশ না করি, ইন্টারনেটে যদি সেটি আমরা প্রকাশ না করি বা পাবলিশ না করি, তাহলে সেটা আমরা কেউ দেখতে পাবো না, অর্থাৎ ওই নামের ওই ওয়েবসাইটকে আমরা কেউ ওপেন করতে পারবো না। অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করার পর সেটা ইন্টারনেটে প্রকাশ করাকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। তাহলে আমরা স্ক্রিন থেকে একটু দেখে নিই যে ওয়েবসাইট পাবলিশিং কি। ওয়েবসাইট তৈরি করার পর কোনো ওয়েব হোস্টিং সেবার মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা বোঝায়। ওয়েব হোস্টিং সেবা বলতে এখানে কোনো সার্ভারে ওয়েবসাইট জমা রাখাকে বলা হয় হোস্টিং। এক্ষেত্রে কোনো সার্ভার কোম্পানি বা হোস্টিং কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা তাদের কম্পিউটারে বা সার্ভারে যে তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে জমা রাখবো, সেই জমা রাখার প্রক্রিয়াটাকেই মূলত হোস্টিং বলা হয়। তাহলে ওয়েবসাইট তৈরি করার পর কোনো হোস্টিং সেবার মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। ফলে বিশ্বের যে কোনো প্রান্ত হতে এটি ব্রাউজারের মাধ্যমে ওপেন করা যায়। তো এটার এক কথায় যদি আমরা পাবলিশিং, ওয়েবসাইট পাবলিশিং এর সংজ্ঞা যদি বলি, তাহলে সেক্ষেত্রে বলবো নির্মাণকৃত ওয়েবসাইট বিশ্বস্ত কোনো ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং বা অনলাইন পাবলিশিং ও বলে। এখন আমরা ওয়েবসাইট পাবলিশ বা অনলাইন পাবলিশিং এর ক্ষেত্রে আমাদের যে ধাপগুলো বা প্রক্রিয়া অনুসরণ করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এক্ষেত্রে মূলত চারটা ধাপ অনুসরণ করা হয়। এক হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রথমে আমাকে ওয়েবসাইটটা তৈরি করতে হবে। তৈরি করার পূর্বে এটাকে আমাকে ডিজাইন এবং প্ল্যান করতে হবে যে ওয়েবসাইটে কয়টি পেজ থাকবে, কি কি কন্টেন্ট থাকবে, কি রিলেটেড ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটটা কাদের জন্য উপযোগী, এবং ভিজিটররা কিভাবে খুব সহজে তথ্য পাবে এবং কিভাবে আকর্ষণীয় করে তথ্যগুলো উপস্থাপন করা যায়। অর্থাৎ কাঠামো থেকে শুরু করে ওয়েবসাইটের বিভিন্ন বিষয় আশয় সবকিছু খুঁটিনাটি প্ল্যান করা এবং সেই সাথে ওয়েবসাইট ডিজাইন করা। তো ডিজাইন এবং ডেভেলপ করা, ডেভেলপ মানে হচ্ছে তৈরি, অর্থাৎ কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি নিজেরা ল্যাঙ্গুয়েজ জানি তাহলে নিজেরাই তৈরি করতে পারি, অথবা অনেক সহজ টেমপ্লেট তৈরি করা আছে, সেখানে আমরা খুব সহজেই ওয়েবসাইট ডিজাইন করতে পারি, অথবা কোনো আমরা ওয়েবসাইট ফার্মের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটা ডিজাইন আর ডেভেলপ করে নিতে পারি। এরপর হচ্ছে ডোমেইন নেম নির্বাচন ও রেজিস্ট্রেশন। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো সেই ওয়েবসাইটের একটা নাম দিতে হবে। আমরা জানি ওয়েবসাইটের ঠিকানাটাকে বলা হয় ডোমেইন নেম, এবং এটা ইউনিক হতে হবে, কারণ একই নামে একাধিক ওয়েবসাইট বা ডোমেইন থাকতে পারে না। সেজন্য আমাদেরকে ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করতে হবে। আমি ইতিপূর্বে সম্ভবত দ্বিতীয় বা প্রথম ক্লাসে তোমাদেরকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করেছি।
তো আমাদেরকে এই ইউনিক একটা ওয়েবসাইটের একটা ইউনিক ঠিকানা বা ডোমেন নেম তৈরি করতে চাইলে আমাদেরকে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে এই ওয়েবসাইটটা আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। সাধারণত রেজিস্ট্রেশন করার জন্য যে প্রতিষ্ঠানটা এ ধরনের কাজ করে থাকে সেটি হচ্ছে ICANN। ইতিপূর্বে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেম এন্ড নাম্বারস। তো এই প্রতিষ্ঠান মতো একটি নির্দিষ্ট মেয়াদে আমাদেরকে ডোমেন নেমটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, ফলে এই নামে আর দ্বিতীয় কোনো ওয়েবসাইট নাম তৈরি হবে না। এরপর ওয়েব হোস্টিং এন্ড আপলোডিং। এরপর হোস্টিং করার জন্য আমাদেরকে কোনো সার্ভার বা হোস্টিং কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের সেই সার্ভারে আমাদের ওয়েবের ফাইলগুলোকে জমা রাখতে হবে। এই যে জমা রাখার যে কাজটা, এই চুক্তিবদ্ধ হওয়া, সেক্ষেত্রে আমাদেরকে হোস্টিং করার ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমরা যে কোম্পানির সাথে চুক্তি করব সেই কোম্পানির সাথে চুক্তি করার সময় আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে হোস্টিং স্পেস, অর্থাৎ আমি যে আমার যে ওয়েবসাইটের ফাইলটা আমি হোস্টিং করব সেটার জায়গা কতটুকু, ওই অনুসারে আমাকে ভাড়া প্রদান করতে হবে। অর্থাৎ আমার যদি ওয়েবসাইটে বড় হয়ে থাকে তাহলে মেমোরিতে জায়গা বেশি নেবে এবং হোস্টিং এ টাকা বেশি আসবে, এটা একটা বিষয়। এরপর হচ্ছে ব্যান্ডউইথ, আমার ওয়েবসাইটটা হাতে কি পরিমাণ তথ্য ব্যবহারকারীর কম্পিউটারে ডাটা আদান প্রদান করবে, অর্থাৎ কি পরিমাণ ডাটা সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে আদান প্রদান করবে এবং কত দ্রুত আদান প্রদান করবে, এই বিষয়টা নির্ভর করবে ব্যান্ডউইথের উপর। অর্থাৎ আমি যদি আমার কন্টেন্ট যদি বেশি থাকে, বেশি পরিমাণে ইউজ হয়, তাহলে ব্যান্ডউইথ বেশি হবে, সেক্ষেত্রে আমাকে হোস্টিং কোম্পানিকে বেশি পে করতে হবে বা এই কথাটা তাদের সাথে বলে নিতে হবে। এরপর হচ্ছে আপ টাইম, অর্থাৎ আমার সার্ভার আমার ওয়েবসাইটটা ভিজিটররা কতক্ষণ দেখতে পাবে, অর্থাৎ সার্ভার কতক্ষণ খোলা থাকবে, অর্থাৎ এটা কি 24 ঘন্টা খোলা থাকবে, অথবা যতক্ষণ সার্ভার চালু থাকবে ততক্ষণ কি ওয়েবসাইট সার্ভিস ওপেন থাকবে ইত্যাদি। এবং যে কোনো ধরনের ওয়েবসাইট সংক্রান্ত সার্ভিসগুলো ওই হোস্টিং কোম্পানি দিতে পারছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে কানেকশন স্পিড। কানেকশন স্পিডের দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে ওয়েবসাইটটা হোস্টিং করব সেটা ক্লায়েন্টের কম্পিউটারে কত দ্রুত ওপেন হচ্ছে, সেটাও নির্ভর করবে কানেকশন স্পিডের উপর। আর এই বিষয়টাও সার্ভার থেকে নিয়ন্ত্রণ হয়, সেটাও হোস্টিং কোম্পানির সাথে আমাদেরকে মানে বিবেচনা রাখতে হবে। এরপরে আপলোডিং। আর এই হোস্টিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এরপর সার্ভার কর্তৃপক্ষ কোম্পানি অথবা হোস্টিং কোম্পানি আমাদেরকে নির্দিষ্ট একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, তখন আমরা ওই ওয়েবসাইটের ফাইলগুলো সার্ভারে এফটিপি প্রোটোকলের মাধ্যমে আপলোড করে দেবে, তখনই এটি পাবলিশ হয়ে যাবে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ওয়েবসাইটটা দেখা যাবে। এর পরবর্তী ধাপ হচ্ছে ডোমেন নেম সার্চ ইঞ্জিনে সাবমিশন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের নাম অর্থাৎ ডোমেন নেমটা আমরা কোনো একটা জনপ্রিয় প্রধান সার্চ ইঞ্জিনগুলোতে আমরা আমাদের এই ডোমেন নেমটা আমরা জমা দিব। কারণ হচ্ছে আমি যে ওয়েবসাইটে পাবলিশ করব বা করলাম সেটি সবার সামনে দৃষ্টিগোচর নাও হতে পারে, অথবা সবাই এটি সম্পর্কে নাও জানতে পারে। বিশেষ করে আমরা কোনো ওয়েবসাইট থেকে তথ্য জানার ক্ষেত্রে বা কোনো ওয়েবসাইট ওপেন করার ক্ষেত্রে সার্চ ইঞ্জিনের সাহায্য নিই এবং কোনো একটা কিওয়ার্ড বা টপিকস দিয়ে সার্চ দিই। তাহলে আমি আমার ওয়েবসাইট সংক্রান্ত তথ্য ইনফরমেশনগুলো যদি আমি সার্চ ইঞ্জিনে জমা দিই, তাহলে সার্চ ইঞ্জিন কোনো ভিজিটর যখন সার্চ করবে তখন তাদেরকে আমার ওয়েবসাইটটাই সাজেস্ট করবে, অর্থাৎ সেক্ষেত্রে ভিজিটররা আমার ওয়েবসাইট খুঁজে পাবে। সুতরাং এক্ষেত্রে সার্চ ইঞ্জিনে আমাদের ডোমেন নেমটা সার্চ ইঞ্জিনে জমা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ওয়েবসাইট পাবলিশিং এর ক্ষেত্রে এই 4টে বিষয় খেয়াল রাখবো এবং আমাদের পরীক্ষায় যখন ওয়েবসাইট পাবলিশিং সম্পর্কে আলোচনা করতে বলবে আমরা তখন এই 4টা টপিক্সের উপর আলোচনা করবো। আশা করি আমরা পূর্ণাঙ্গ একটা মার্কস পেয়ে যাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের ক্লাসটি কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টসে লিখবে। পরবর্তী ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। আল্লাহ হাফেজ।